কথায় বললে পাহাড়ের যাবতীয় অনুন্নয়ন, পাহাড়ের যাবতীয় অশান্তির দায় রাজনৈতিকভাবে বিজেপির আর প্রশাসনিকভাবে কেন্দ্রীয় সরকারের। আজকে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনিক বৈঠক করলেন, সেই প্রশাসনিক বৈঠকের নির্যাস বলতে ছিল এটাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল পাহাড়ের রাস্তা খারাপ, তার কারণ এনএইচএআই অর্থাৎ জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা সারাই করে। দিনাজপুর উত্তরবঙ্গের অন্য একটি অংশ, কিছুদিনের মধ্যে নাকি সেখানে জল শুকিয়ে যাবে, অর্থাৎ নদীতে জল থাকবে না। তার কারণ আত্রেই নদীতে বাঁধ দিচ্ছে বাংলাদেশ সরকার, এদেশের সরকার কিছু করছে না। পাহাড়ে দিনের পর দিন অশান্তি চলে, 10 বছর অন্তর একটি সাইকেল, একটি চক্রের মতো অশান্তি ফিরে আসে। তার কারণ পাহাড়ে বিভেদের রাজনীতি ছড়ায় একটি দল, পাহাড়ে রক্ত ঝরায় তারা, এবং সেটা সবটাই হয় তাদের নিজেদের ভোটের স্বার্থে, তাদের নির্বাচনী প্রয়োজনে। আর সেটা করতে গিয়েই দার্জিলিংকে, পাহাড়কে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় একটি দল। তারাই বারবার পাহাড়ে সাংসদের পদে যেতে, তারা এখন বিধায়ক পদেও জিতছে, কিন্তু এসব করে আসলে দার্জিলিংয়ের উন্নয়নটা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গে তার প্রশাসনিক বৈঠক পাহাড়ের যাবতীয় অনুন্নয়ন এবং অশান্তির দায় যেভাবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের কাছে চাপিয়েছেন, আসুন দেখে নিই এক নজরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। দার্জিলিং বাংলার মধ্যে থেকেও আমি তোমাদের মদত করব, আমি মদত করতে রাজি আছি, যাতে তোমাদের ছেলেমেয়েরা পায়ে দাঁড়ায়, নিজে পায়ে দাঁড়াতে পারে। প্রচুর স্কোপ আছে, কিন্তু 10 বছর পর পর একটা করে মুভমেন্টে টোটালটা ভাঙচুর করে চলে যায়, লোকে ভয়ে আসে না। एक तो पंचायत को जो इशू है, जो 2 टायर दार्जिलिंग में है, इसको 3 टायर करना, इसको कॉन्स्टिट्यूशन अमेंडमेंट का बात है, इसको टेकअप करना है। दूसरी बात है, थोड़ा कोविड परिस्थिति ठीक हो जाने से वो नया वोटर लिस्ट अभी आने वाला है, नया वोटर लिस्ट होने का बाद जीटीए इलेक्शन में भी हम लोग जाएंगे। পাল্টায়ের জবাব এসছে বিজেপির তরফ থেকে। শ্রমিক ভট্টাচার্য জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জবাব দিয়েছেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রথমে শুনে নেব বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। 3 বছর ধরে তো এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন। পশ্চিমবঙ্গের স্কুলে ম্যানেজিং কমিটিতে কোনো নির্বাচন নেই, রাজ্যের কোথাও সমবায়ে কোনো নির্বাচন নেই। যেখানেই নির্বাচন সেখান থেকেই তৃণমূল কংগ্রেস দূরে সরে যাচ্ছে। কলকাতা কর্পোরেশনের নির্বাচন নেই, হাওড়া কর্পোরেশন 3 বছরের বেশি সময় টিউব, 120টার মতো মিউনিসিপ্যালিটিতে এখনো পর্যন্ত নির্বাচন হয়নি। পঞ্চায়েত নির্বাচন 34% আসলে বিরোধীরাই কোনো প্রার্থী দিতে পারেনি। এবং আমরা শান্তির পক্ষে বলেই পাহাড়ের মানুষ লোকসভা এবং বিধানসভায় আমাদের সমর্থন করেছেন, বুথ দখল নয়। কিন্তু সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই আক্রমণের পাল্টা, শুনে নেব। মনে করাবে যে পুলিশ অফিসার মারা গেছিল, যার রক্তে লাল হয়ে গেছিল দার্জিলিংয়ের মাটি, তাতে মূল অভিযুক্ত যিনি, তার বিরুদ্ধে কেস তুলে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। তাহলে রক্ত ঝরানোর জন্য কারা দায়ী? সেই সময় পেছন থেকে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলন ছিল না, যার জন্য এই রক্ত ঝরানো ঘটেছে। নিশীথ প্রামাণিক দিনহাটাতে আজকে প্রচারে একসঙ্গে ছিলেন নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ অর্থাৎ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিশীথ প্রামাণিক দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেও পাহাড়ে অশান্তি তৈরি করার যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে হেরেছেন মমতা, তার পাল্টা বক্তব্য রেখেছেন। শুনে নেব নিশীথ প্রামাণিকের বক্তব্য। পাহাড়ে যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে কি ব্যবহার করেছেন, 5,000-এর বেশি আজকে পাহাড়ের মানুষ, তারা কিন্তু দীর্ঘদিন বিভিন্ন মামলায় তাদের নামে মিথ্যে মামলা করা হয় এবং তারা কিন্তু দীর্ঘদিন পাহাড়ে থাকতে পারেননি, তারা বাড়িতে থাকতে পারেননি, পরিবারের সঙ্গে থাকতে পারেননি। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাদের উপরে কিন্তু বারংবার মিথ্যে মামলা করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিল। পাহাড়ের মানুষ খুব ভালো করেই জানেন কোন রাজনৈতিক দল তাদের সঙ্গে আচরণ করছে এবং এর জবাব পাহাড়ের মানুষ হিসেবে। অর্থাৎ পাল্টা তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতৃত্ব। শ্রমিক ভট্টাচার্য বিজেপির মুখপাত্র, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রত্যেকেরই একটি বক্তব্য যে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার তাদেরই দায় পাহাড়ের আজকের এই অবস্থার জন্য। আসুন আমার সঙ্গে উপস্থিত
অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে আমার সঙ্গে রয়েছেন শতরূপা বিজেপির মুখপাত্র, রয়েছেন সৈকত গিরি সিপিআই নেতা, আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র কৌস্তব বাগচি। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, আজকের বিতর্কে আসবো, কিন্তু তার আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো। যেভাবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পাহাড়ে যাবতীয় অশান্তির জন্য, সমস্যার জন্য নিশানা করেছেন বিজেপিকে, তার পরিপ্রেক্ষিতে আমার অগ্নিবাণ 1। গত 10 বছরে পাহাড়ে অনুন্নয়নের দায় কার? অগ্নিবাণ 2। জিটিএর বরাদ্দ কোথায় গেল? এখন আর জানতে চায় না তো রাজ্য। আমরা জানি 2017 সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে জিটিএর বরাদ্দের হিসেব চাওয়া নিয়ে পাহাড়ে যে গন্ডগোলের সূত্রপাত, তারই পরিপ্রেক্ষিতে বিমল গুরুংয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের অবনতি, শেষমেশ গজমোমোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে ভাঙন, বিমল গুরুংয়ের গা ঢাকা দেওয়া এবং অমিতাভ মালিকের মতো একজন দক্ষ অফিসারের খুন হওয়া। অগ্নিবাণ 3। জিজেএম অর্থাৎ গজমোমো, গোর্খা জনমুক্তি মোর্চা আর টিএমসি, তাদের সুদীর্ঘ বন্ধুত্ব পাহাড়ে, ক্ষমতায় আসার আগে থেকে। তারপরেও পাহাড়ে কেন জলের কষ্ট? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে 2023-এর মধ্যে পাহাড়ে পানীয় জল পৌঁছে যাবে ঘরে ঘরে। 2011 থেকে 2021 কি হলো পাহাড়ে? আমি একে একে আলোচনায় আসি। আমি একেবারে প্রথমে কৌস্তব বাবুর সঙ্গে আলোচনায় আসবো। কৌস্তব বাগচি, আপনার সঙ্গে আলোচনায় আসছি তার কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেস সমর্থনকেও আলোচনায় যোগ দিলে আমি নিশ্চিতভাবে তার কাছে আগে আসতাম, কিন্তু আপনার কাছেও আসছি একটাই কারণে, একটা ঐতিহাসিক দায় আপনাদেরও আছে। পি চিদম্বরমের উপস্থিতিতে যে ত্রিপাক্ষিক চুক্তি, যার ভিত্তিতে জিটিএ তৈরি হওয়া, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, সেই চুক্তি তো আপনাদের কেন্দ্রীয় সরকার ক্ষমতায় থাকার সময়, তখন তৃণমূল কংগ্রেস আপনাদের এলাই। পাহাড়ের আজকের যাবতীয় সমস্যা, টাকা পেয়েও হিসেব না দেওয়া, এমনকি তছরূপের অভিযোগ আমরা বলছি না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তুলেছিলেন, যে অভিযোগ তিনি আর এখন সামনে আনেন না। হয়তো বিমল গুরুং তৃণমূল কংগ্রেসের ফোল্ডে ফিরে এসেছেন বলে, কিন্তু এর দায় রাজনৈতিকভাবে কি কংগ্রেসেরও নেই? না কিছু, তাহলে তো বলতে আর বেশি কিছু বলতে গেলে 70 বছরের নেহেরুর দায় দিয়ে শুরু করতে হয়। এখন ব্যাপার হচ্ছে এই যে কথাটা বললেন না, কেন্দ্রীয় কংগ্রেস সেই সময় কেন্দ্রে, এখন তো কেন্দ্রীয় সরকারে বিজেপি আছে, ক্যাক তো তাদের হাতে, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল কেন এ করছে না? আমার বক্তব্য হচ্ছে ওই কথাগুলো বললে অনেক কথা চলে আসবে। এখন ব্যাপার হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিমল গুরুং, তখন বিজেপির কাছে বিমল গুরুং খুব খারাপ, দিলীপ ঘোষ যাচ্ছেন লাথি খাচ্ছেন। আবার আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইয়েকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন ইয়ে খারাপ, তখন বিজেপির কাছে ভালো, এটা তো হচ্ছে। এখন আমার বক্তব্য হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো অত্যন্ত হাস্যস্পদ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাকি পাহাড়ের এই কিছু কিছু বিজ্ঞানমূলক শক্তি টক্তি এসব বলছেন টলছেন, এদেরকে হাতে নিয়ে, এদেরকে হাতে ধরে সারা পাহাড় জুড়ে এদেরকে রাজত্ব বিস্তার করানো। এবং অমিতাভ মালিকের এই যে ঘটনাটা আপনি বললেন, তখন তৃণমূলের কাছে বিমল গুরুং এর মতন বাজে লোক হয় না। বিমল গুরুং জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তার পেছনে তাড়া করছে, আর সেই বিমল গুরুং এত কত সব মামলা পেন্ডিং থাকা সত্ত্বেও সেই বিমল গুরুং কলকাতায় এসে ঘুরে বেড়াচ্ছে, পুলিশের পাইলট এসকর্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন না? অলরেডি সেটিং হয়ে গেছে। আচ্ছা, আমাদের প্রশ্নটা হচ্ছে যে একটা মানুষ যার বিরুদ্ধে এত সিরিয়াস চার্জেস ছিল, সিটিশনের চার্জেস থেকে শুরু করে মারের চার্জেস থেকে শুরু করে, এগুলো তো কোনোটাই তো আইনের ভাষায় কোনো কম্পাউন্ডেবল অফেন্সেস না। আজকে রাজ্য সরকার বিমল গুরুং এর প্রতি তার কি স্টেপ নিয়েছে? অদ্ভুত ব্যাপার। আমি সেটা মানুষ ভূঁইয়ার ব্যাপার থেকে শুরু করে বিমল গুরুং সব, মানে চুরি করি, ডাকাতি করি, খুন করি, যাই করি, তৃণমূলে যদি না থাকি আমার থেকে বড় বাজে লোক পৃথিবীতে কেউ নেই। যেই মুহূর্তে আমি তৃণমূলে এলাম, আমার থেকে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নেই। মানুষ ভূঁইয়ার অ্যান্টিসিপেটরি বেল রিজেক্ট হচ্ছে, হাইকোর্ট অবজারভেশন দিচ্ছে যে প্রাইমা ফেসাই মেটেরিয়াল পেলাম বলে অ্যান্টিসিপেটরি বেল দিলাম না। যে মুহূর্তে মানুষ ভূঁইয়া তৃণমূলে জয়েন করলেন, আইনের বই আর পৃথিবীতে সব একদম জলে গুলে সব একাকার হয়ে গেল, তখন চার্জশিট থেকে মানুষ ভূঁইয়ার নাম বাদ হয়ে গেল। সেম থিং হ্যাপেন্ড উইথ বিমল গুরুং। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই কথাগুলো মানায় না। মমতা ব্যানার্জির হিপোক্রেসি, মমতা ব্যানার্জির এই ধরনের কার্যকলাপ দেখে আমরা ক্লান্ত, আমরা পরিশ্রান্ত। আর আপনি যেটা বলছিলেন না কংগ্রেসের দায়, কংগ্রেসের জিটিএ অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ গঠনটা কোনো ইল্লিগেল কাজ না। যদি হতো তার ভাইরিসটা স্ট্রাইক ডাউন হয়ে যেত, জিটিএ একটা চলে যেত। আজকে কেন্দ্রীয় সরকারে তো বিজেপি আছে। আজকে শুধুমাত্র গোয়ায় যাব, ত্রিপুরায় যাব, উত্তরপ্রদেশে যাব, কংগ্রেসের ভোটে ভাগ বসাবো, তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মদত করতে হবে, তাই তো তাদের সঙ্গীদের মদত করতে হবে, তাই তো জিটিএতে কোনো কন্ট্রোলার অডিটর জেনারেলের কোনো অডিট হবে না। এটা শুধু একটা পার্সপেক্টিভ। আমি সরাসরি শতরূপার কাছ থেকে উত্তর নেব। শতরূপা, রাজ্যপাল জগদীপ ধনখড় বারবার সরব হয়েছেন জিটিএর টাকা খরচ নিয়ে এবং
হিসেব চেয়েও তিনি পাননি। তিনি বহুবার এ নিয়ে আক্ষেপও করেছেন যে তিনি হিসেব পান না, তাহলে সাধারণ মানুষ জানবেন কি করে তাদের করের টাকা কোথায় যায় আর কিভাবে খরচা হয়। বিজেপিও কি কেন্দ্রের শাসক হিসেবে পাহাড়ের দায় সম্পূর্ণ ঝেড়ে ফেলতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দায়ী বলছেন আমি সেভাবে বলছি না, কৌস্তব কিছু দায়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। না দেখো অনির্বাণ, যখন তোমাদের প্রতিবেদন হচ্ছিল আমি শুনছিলাম এবং আমি এতগুলো জিনিসের সঙ্গে নিজে ব্যক্তিগতভাবে আমি শতরূপ আপনার কাছে আসবো। এই মুহূর্তে আরিয়ান খানের যে জামিনের আবেদন ছিল তার আবেদনের পর তার আইনজীবী court বলছেন simply said like it was a verbal conversation and the court said that if you want I will hear you as well. सर मराठीमध्ये सांगा, कोर्ट सुरू झाल्यापासून आज काय काय युक्तिवाद झाले, कोणाकोणाचे युक्तिवाद झाले आणि उर्वरित कशा पद्धतीने सुनावणी किती वाजल्यानंतर उद्या कंटिन्युएशन मध्ये ठेवला आहे कोर्टचा हिअरिंग. कारण काय ऑलरेडी अक्यूज नंबर 2चा आर्ग्युमेंट्स मध्ये पण अर्धा तास 1 तास लागणार होता आणि माझ्या केसमध्ये पण मला ॲटलिस्ट अर्धा तास लागेल आर्ग्युमेंटसाठी. तर कोर्टने उद्या कंटिन्युएशन आर्ग्युमेंटसाठी ठेवलं आहे. तुम्हाला वाटतं का की उद्या ऑर्डर येईल युक्तिवाद संपल्यानंतर? होपफुल, आम्ही होपफुल आहोत. काशिद क्या आपको लगता है कि कल सबकी आर्गुमेंट सब खत्म हो जाएंगी कि आधी आर्गुमेंट अरबाज की बची, आपकी पूरी आर्गुमेंट? हाँ, उम्मीद है पूरी कि कल सबकी आर्गुमेंट्स खत्म हो जाएगी, ऐसी उम्मीद है, लेकिन अभी देखते हैं, वो कोर्ट पे डिपेंड करता है. कोर्ट के 2 ही दिन बचे हैं, कल के बाद जब कोर्ट ऑर्डर दे सकता है या फिर दिवाली वेकेशन से पहले? बिल्कुल बिल्कुल नहीं, हमारे पास वक्त है ऑलरेडी. कोर्ट ने कल के लिए इसको फिक्स हियरिंग रखा हुआ है सेकंड हाफ में और हमें पूरी उम्मीद है कि जो भी ऑर्डर है पॉजिटिव या नेगेटिव जो भी है वो फ्राइडे या फ्राइडे से पहले आ जाए, ऐसी उम्मीद है हमें पूरी. আগামীকাল ফের আরিয়ান খানের মামলার জামিনের আবেদনের মামলার শুনানি হবে এবং কালকেই শুনানির পর রায়দানের সম্ভাবনা জানাচ্ছেন আরিয়ান খানের আইনজীবী। फक्त फ्रेंडली कन्व्हर्सेशन होती 2018ची. আরিয়ান খানের জামিনের আবেদনের মামলার শুনানির এই মুহূর্তের আপডেটে ছিলাম। আগামীকাল ফের দ্বিতীয়ার্ধে মামলার শুনানি এবং রায়ের সম্ভাবনা জানাচ্ছিলেন আরিয়ান খানের আইনজীবী। আমি আবার বিতর্কে ফেরত আসি। শতরূপ, আপনি বলছিলেন বিজেপির তরফ থেকে, প্লিজ। অনির্বাণ, যে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের ছেলের এই অবস্থা, সেই রাজ্যের যে কি হতে পারে সেটা বলা বৃথা। যাই হোক, কামিং ব্যাক টু দ্য ডিসকাশন, দেখো তুমি যে প্রতিবেদনটা করছিলে বা তোমাদের চ্যানেলে যে প্রতিবেদনটা আমি শুনছিলাম, সেটা আমি ব্যক্তিগতভাবে ভীষণ রকম আইডেন্টিফাই করতে পারি। কারণ দার্জিলিংয়ের সঙ্গে পাহাড়ের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক, আমার ব্যক্তিগত সম্পর্ক প্রায় 1960 সাল থেকে। আমার প্রয়াত পিতা, আমার বাবা, আমার নিজের কাকা, আমার ছেলে এত বছর ধরে সেন্ট পলস দার্জিলিংয়ে পড়ার দরুন দার্জিলিং বা তথা পাহাড়ের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক এত বছর ধরে। আমি যে কারণে 1960 সালের কথাটা বললাম, আজকে এত বছর ধরে পাহাড়ের বিন্দুমাত্র উন্নয়ন আমরা কিন্তু দেখিনি। যতটুকু উন্নয়ন দেখেছি সেটা সেই কেন্দ্রীয় সরকারের দরুন হাইওয়ে তৈরি করা, রাস্তাটা তৈরি করা মোদী সরকার আসার পর। তুমি যে কথাগুলো বললে, জল, তুমি যে কথাগুলো বললে বা বলনি, আমি তাও বলে দিচ্ছি। ইনফ্রাস্ট্রাকচার পাহাড়ে নেই। কেস ইন পয়েন্ট, স্কাল ড্যামেজ হয়ে গেলে, একটা বেসিক ইনজুরি করতে গেলে পাহাড় থেকে নিচে নেবে ট্রিটমেন্ট করাতে হয়। পাহাড়ে একটা প্রপার হসপিটাল পর্যন্ত নেই। একটা বেসিক ইনজুরি হলে ফ্লাই করে, হেলিকপ্টার দিয়ে ফ্লাইটে করে, তোমার মনে আছে মমতা ব্যানার্জির কেউ একজন কোনো একজন এন্টুরাজের মধ্যে কেউ ইনজিওর্ড হয়েছিল 2-3 সাল আগে, তাকে নামিয়ে আনতে হয়েছিল। শিলিগুড়ি পর্যন্ত তাদের প্রপার ট্রিটমেন্ট হয় না। বেসিক ইনফ্রাস্ট্রাকচার নেই। ট্যুরিজম, যেটা দার্জিলিংয়ে তথা পাহাড়ের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, এত বছরেও মমতা ব্যানার্জি এত বছর সরকার চালিয়েও, তৃতীয়বার সরকারে এসেও তার বিন্দুমাত্র কোনো রকম ভিশন নেই, করা তো দূরের কথা। রইল বাকি কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার যথাযথ যা চেষ্টা করছে, করবেও এবং বারবার করবে। কিন্তু এই যে বারবার যে দোষ দেওয়া হয় না, মমতা ব্যানার্জি নিজে কিছু করবেন না, করার ইচ্ছেটুকু উনি প্রকাশ করবেন না। যখন উনি এই ভোটের সময় উনি যান, গিয়ে খানিকটা হাওয়ায় চটি পরে ভালো ওয়েদারে খানিকটা হেঁটে চলে আসেন, সুন্দর হাওয়া বদল করে আসেন। কিন্তু এছাড়া পাহাড়ের জন্য আজ অব্দি কাউকে আমি কিছু করতে দেখলাম তৃণমূলের তরফ থেকে। আর গুরুংয়ের কথা তো আমাদের পূর্ববর্তী বক্তা বলেই দিলেন, আমি সেটা রিপিট করছি না। আমার একটা প্রশ্ন আছে, গুরুংয়ের প্রশ্নে আমার একটা প্রশ্ন আছে শতরূপা। বিমল গুরুং একটা ব্রিফ পিরিয়ডের জন্য হলো, 2-3 বছরের জন্য হলো শতরূপা আপনাদের সঙ্গেও কিন্তু ছিলেন এই অর্থে বলছি যে আপনারা তখন বিমল গুরুংকে সমর্থন করেছেন। আপনাদের সেদিনকে মনে পড়েনি যে এই লোকটির বিরুদ্ধে দেশদ্রোহিতামূলক আইনের প্রভিশন, এই লোকটির বিরুদ্ধে মামলা হয়েছে, অস্ত্র আইনে মামলা হয়েছে, পুলিশ আধিকারিককে খুনের মতো গুরুতর অভিযোগ আছে এর বিরুদ্ধে? তখন কিন্তু হয়নি।
দেখুন, আমি কিন্তু বারবার অনির্বাণ বলি যে আমাদের কাছে যেই আসুক, আমাদের দরজা জানলা খোলা থাকে। যদি কারোর বিরুদ্ধে কোনো কেস হয়ে থাকে, সেটা কেসের মতন লড়বে, সেটা নিয়ে আমরা তাকে প্রোটেকশন দিচ্ছি না। কিন্তু কাউকে যদি আমরা মনে করি যে এই মানুষটা আমাদের ছত্রছায়া থেকে, আমাদের আইডিওলজির দ্বারা সাধারণ মানুষের উন্নতি করতে পারে, নিশ্চয়ই আমরা তাকে স্বাগত জানাবো। কেসের মতন হবে, কোর্টের মতন করবে, তারপরে সে যদি অভিযুক্ত হয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে আমাদের পার্টি দয় নেই। আমাদের পার্টি অলওয়েজ চেষ্টা করে আমাদের আইডিওলজির দরুন আমরা মানুষের কাছে কিভাবে পৌঁছতে পারবো, সে যেই পৌঁছুক কিনা। সেই জন্য তুমি যে সময়টার কথা বলছিল, ডেফিনেটলি এসছিল, কিন্তু সে কিন্তু আমাদের সেইভাবে মেম্বার ছিল না। হ্যাঁ, দিলীপদার সঙ্গে মিটিং করেছে দু একবার, কিন্তু তার পর মুহূর্তেই পাহাড়ে কিন্তু আগুন ধরে গেল। সেই দোষটাও আমাদের এখানে হলো, আমাদের দেওয়া হলো। পাহাড়ে আগুন লাগানোর দায় একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সিঙ্গুলার এজেন্ডা হচ্ছে মমতা ব্যানার্জির। উনি দুদিন অন্তর মনে করেন আহা পাহাড়টা একটু খুঁচিয়ে আসি, অথচ যখন 2011-এ যখন উনি এসছিলেন তখন উনি বলেছেন উনি নাকি এলে পাহাড় হাসবে, জঙ্গল হাসবে। এত হাসি উনি হাসালেন যে হাসতে হাসতে পাহাড়ের চোখে জল বেরিয়ে গেল। পাহাড়ের জন্য বিন্দু মাত্র উনি কিচ্ছু করেননি। তার সাক্ষী আমার বাবা 1960 থেকে সেন্ট পলসে আছে, আমার কাকা আছে, আমার ছেলে গত 12 বছর ধরে সেন্ট পলস দার্জিলিংয়ে আছে। সেই জন্য আবারও আমি বলছি, ব্যক্তিগতভাবে আমি পাহাড় ভীষণ ভালো জানি। পাহাড়ের সঙ্গে পার্সোনাল কানেক্টের কথা বলছেন শতরূপা, এবং সেই সূত্রে পাহাড়কে জানার কথা বলছেন। পাহাড়ে যারা রয়েছেন এই মুহূর্তে তারাও জানেন যে ঘরে জলটা পর্যন্ত পৌঁছয়নি। কৌস্তব, আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে অনিন্দ্যবাবুকে পরিচয় করে দিয়ে আমার দর্শকদের সঙ্গে অনিন্দ্য সিনহারা আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অনিন্দ্যবাবুর কাছে আসবো। কিন্তু তার আগে কৌস্তব, আপনার কাছে আমার প্রশ্ন, শতরূপা যেগুলো বলছিলেন তার পরিপ্রেক্ষিতে আপনি বোধহয় কিছু হাত তুলছিলেন, প্লিজ। হ্যাঁ, আমার খুব মজা লাগছিল শুনে। মানে আমি জানি না এই ইনফরমেশন গুলো আইদার উনি জানেন না অথবা জেনে হয়তো না জানার ভান করছেন। সেটা হচ্ছে 2017 সালে গোর্খা জনমুক্তি মোর্চার যে ফ্যাকশনটা আলাদা হয়ে যায়, একটা হচ্ছে রোশনগিরি বিমল গুরুঙ্গা আর একটা হচ্ছে বিনয় তামাঙ্গের, ওরা তৃণমূলের সাথে থাকে। এরা এনডিএ অফিসিয়াল পার্টনার ছিল বিমল গুরুং। এবং আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলি, 126টা মামলা তখন তার মাথার উপরে, তার মধ্যে 14টা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি, তারা সেগুলো তদন্ত করছে। প্রোক্লেমড অফেন্ডার তখন বিমল গুরুং। জেপি নাড্ডার বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, বিয়ে হয়েছিল 9 মার্চ 2020, ডেটটা দেখে নেবেন। সেইখানে বিমল গুরুংকে দেখা গেছে, রোশনগিরিকে দেখা গেছে। বলতে লজ্জা লাগে না যে একটা প্রোক্লেমড অফেন্ডারকে দলের এখন যে সর্বভারতীয় সভাপতি শতরূপা হাত তুলছেন, শতরূপা প্লিজ, বড় বড় ডায়লগ দেওয়ার আমাদের শুনতে হবে। শতরূপা হাত তুলছেন, শতরূপা প্লিজ। উনি বোধহয় বাংলাটা বোঝেন না ঠিক। ওই যে ছড়াটা আছে না, বাংলাটা ঠিক আসেন না। একটু অসুবিধা হয়। আমি কিন্তু একবারও ডিনাই করছি না যে উনি উনাকে আপনি বলেছেন, শতরূপাকে বলতে দিন। আপনি বলেছেন, আপনার সময় আপনি বলেছেন শতরূপাকে বলতে দিন প্লিজ। আমি তো কনফিডেন্টলি উত্তরটা দিচ্ছি। অদ্ভুত অনির্বাণ, যারা বেশি চেঁচায় তাদের ভেতরে কিছু থাকে না, ফাঁকা কলসি বেশি আওয়াজ করে, এটা জানা কথা। তৃণমূলে সেই একই অবস্থা হয়েছে। আমি একবারও ডিনাই করছি না, আমি একবারও বলছি না যে গুরুংরা ধোয়া তুলসী পাতা, তাদের বিরুদ্ধে কেস আছে, সেটা আমি 100 বার বলছি। কিন্তু আমাদের আইডিওলজি এমন যে আমরা কোর্ট কেসের মতন চলবে। আবারও আমি বলছি, কিন্তু এইখানে কিন্তু পরিষ্কার আমি বলছি যে বিজেপি সবসময় চায় যে আমাদের আইডিওলজির দরুন মানুষের কাছে পৌঁছতে, যে আমাদের কাছে হাত বাড়াবে, যে আমাদের সঙ্গে থাকবে। আমি একটু অনিন্দ্যবাবুর কাছে যাই, অনিন্দ্য সিনহা আমার সঙ্গে যোগ দিয়েছেন। অনিন্দ্যবাবু, পাহাড়ে 10 বছর ধরে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস। 2008 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার একেবারে সরাসরি যোগাযোগ, একসঙ্গে আন্দোলন করা, একসঙ্গে ভোটে প্রার্থী দেওয়া, একসঙ্গে লড়া। 2012 সালে জিটিএ চুক্তির সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন, পাহাড়ের মা বলে সম্বোধন বিমল গুরুংয়ের, পাহাড় হাসছিল। হঠাৎ আজকে পাহাড়ের এমন কি হলো যার জন্য বিজেপিকে দায়ী করতে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি পাহাড়ের হাসির দায়টা বিজেপির কাছে দিচ্ছেন, নাকি পাহাড়ের কান্নার দায়? মানে পাহাড় কি কাঁদছে? আমি বলি, এবার প্রথমত বলি, শতরূপা দিয়ে এতক্ষণ কথা শুনছিলাম, ওনার ছেলে ওখানে সেন্ট পলসে পড়ে। আচ্ছা শতরূপা দিয়ে একটা ছোট্ট কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনার ছেলে এখন রোজ স্কুল হচ্ছে তো? কিছুদিন আগে পর্যন্ত 3 মাস, শুনুন শতরূপা দি, কথা বলবেন না, যখন কথা বলবো আপনি কথা বলবেন না, কারণ আপনি সবার কথার মাঝখানে কথা বলেন, আর আপনি যখন কথা বলেন অন্য কথা বলতে দেন না। চুপ করে থাকুন, আমি বলি। 3 মাস করে শুনুন, আরে শুনুন না, পরে দেবেন। শতরূপা দি 3 মাস করে পাহাড়ে বম ছিল,
অসভ্যতা আমি করি না, আপনি করেন জানেন। আচ্ছা, এক এক করে, এক এক করে, এক এক করে। প্রশ্ন তো করলেন, তার উত্তরটা আরে শুনুন। ছাড়ুন না, আরে ছাড়ুন না শত্রুপাতি, ছাড়ুন না প্লিজ। হ্যাঁ, সবাই বিরক্ত। যাই হোক, 3 মাস করে পাহাড়ে বন্ধ থাকে, টিপিক্যাল কালচার। প্রত্যেক দিন বন্ধ, এবং ওখানে প্রশ্ন আবার তো আপনি আপনি কথা বলছেন, করলেন, আবার- তার উত্তরটা আরে চুপ শুনুন। করুন না, আরে পরে শুনবে, বাংলার মানুষ পরে শুনবে, শুনুন। যখন তো আপনি তো পাহাড়ে প্রশ্নটা 3 মাস করে করলেন। বন্ধ, আবার প্রশ্ন কথা- যখন করলেন, তার উত্তরটা আবার- আচ্ছা, শুনুন। সতেরোবাদী উত্তর নেবো আপনার কাছে, ফিরে এসে সতেরোবাদী আমার উত্তর ছেলে নেবো। 3 বছর ধরে ব্যাঙ্গালোরে আছে। সতেরোবাদী আপনার কাছে কথাটা উত্তর যখন নেবো। বললেন, তার উত্তরটা শুনুন। সতেরোবাদী উত্তর নেবো আপনার কাছে, আপনার সময় ফিরে এসে উত্তর নেবো। অনিন্দ বাবু প্লিজ। আপনি ডিবেটটা বোঝেন না, আপনি শুধু চিৎকারই করতে পারেন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এইমাত্র শত্রুবাদী বলেন ওনার সঙ্গে পাহাড়ে অনেক যোগসাজশ আছে, ওনার ছেলে নাকি পড়তেন। যাই হোক, অ্যাকচুয়ালি আচ্ছা। ব্যাপারটা কি জানেন তো, 3 মাস 4 মাস ধরে বন্ধ হয়ে যেত, ইকোনমিক কন্ডিশন ভয়ঙ্কর হয়ে গেছিল, হ্যাঁ। পর্যটন শিল্প সেখানে বন্ধ হয়ে গেছিল, লোকে খেতে পাচ্ছিল না। কার আজকে জন্য? গিয়ে পাহাড়ে দেখে কার জন্য অনিন্দ বাবু? কারণ তখন এনডিএ সরকারের সঙ্গে বিমল গুরুং ছিল। এখন কার এই সঙ্গে বিমল আছে? গুরুং তখন বাদরামি করতো। এখন কার সঙ্গে আছে? এখন কার সঙ্গে? আমি বলছি এখন ব্যাপারটা কি জানেন তো, সেই সময় বাদরামি করতো এবং সেন্ট্রালের ওই বিজেপি তাদেরকে মদত দিত। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এই বিমল গুরুংয়ের বাদরামিটা বন্ধ করে দিয়েছে সেই সময়। অনিন্দ বাবু, অনিন্দ বাবু, ক্রোনোলজিতে কোথাও ভুল হচ্ছে। অনিন্দ বাবু, ক্রোনোলজিতে কোথাও ভুল হচ্ছে। না, না, মমতা না, বন্দ্যোপাধ্যায় না, না, আসার পর কি করে শুনুন, বন্ধ শুনুন। করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমল বলছি, গুরুং তো একসঙ্গে হাতে হাত যখন মিলিয়ে বিমল ক্ষমতায় গুরুং- এলেন। যখন 2011 মমতা বিমল ক্ষমতায় এলেন, গুরুং নামে- 2012 বিমল গুরুং যখন জিতিয়ে বিমল ক্ষমতায় এলেন। গুরুং নামে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছেন যখন 2011 মমতা বন্দ্যোপাধ্যায়, যখন- না, না, 2012 যখন বিমল গুরুং গুরুংয়ের- জিতিয়ে ক্ষমতায় এসেছেন। তারপরে সেই জিতিয়েকে মমতা অনির্বাণ, বন্দ্যোপাধ্যায় অনির্বাণ 42 কোটি টাকা বলি, দিয়েছেন। বলি। যে 42 কোটি টাকা কোথায় গেল তার কোনো হিসেব নেই। না, অনির্বাণ বলি, যখন বিমল গুরুংয়ে যখন অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোলো বিমল গুরুং এবং রোশনগিরি, যেটা কৌস্তব বলছিল, রোশনগিরিকে শেল্টার দিয়েছিলেন এই বিজেপি গভর্নমেন্ট, এই বিজেপির মোদী এবং অমিত শাহরা। তখন ধন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য, যে যে অনৈতিক কাজ করেছে তাকে অ্যারেস্ট করার জন্য। তখন তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে, এদের শেল্টার দিয়েছে। এখন বেশ। সমস্যাটা হচ্ছে তারা এখন কোর্টে গিয়ে এখন আত্মসমর্পণ করেছে, তাদের কোর্টে কেস চলছে। আমি এটা কেস কিন্তু বন্ধ হবে সত্যি না। বুঝলাম না অনিন্দ বাবু। 10 বছর ধরে রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, আর দার্জিলিং এর অনুন্নয়নের দায়টা, অশান্তির দায়টা কি করে বিজেপি আর না, 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 কেন্দ্রীয় অশান্তি- সরকারের কাঁধে যেতে পারে? আপনি আমি একবার ভুলে সৈকত বাবুর কাছে যাচ্ছেন। যাবো। সৈকত বাবু, আমি একটা কথা আমি বলি, আমি একটা কথা আমি বলি, আমি একটা একটা অপ্রিয় কথা প্রশ্ন শেষ নিয়ে করবো। আপনার কাছে আসছি। আমি কোথাও কি মনে হচ্ছে একটা কথা- বামফ্রন্ট যা করেছিল সুভাষ ঘিসিংকে মাথায় তুলে, ঠিক সেটাই তৃণমূল কংগ্রেস করেছে বিমল গুরুংকে মাথায় তুলে? অনির্বাণ দা, প্রথমে এই হাট বাজারের চিৎকারটা বন্ধ করতে হবে। তার কারণ জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, দুই সরকারই দায়ী। এখন পাহাড়ের ঘটনার জন্য আপনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্ন করলেন, প্রশ্নের সঙ্গে একটা ট্যাগলাইন যুক্ত করে দিলেন। আমি শুধু দুটো শব্দ এর সঙ্গে যুক্ত করে দিই। পাহাড় থেকে খুব বেশি দূর নয়, জলপাইগুড়ি শহরের লাগোয়া তৃণমূলের এক যুব নেতা, তাকে 60 লক্ষ টাকা কোকেন পাচার করতে গিয়ে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ধরা পড়েছে। এই শাহরুখ খানের ছেলের ঘটনা মনে পড়ে গেল। ঠিক। আর গত সপ্তাহখানিক আগে সম্ভবত দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় হোম মিনিস্টার মানে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে গোর্খাল্যান্ডের দাবি দাওয়ার বিষয়ে অলরেডি একটা মিটিং সংগঠিত হয়েছে, যেখানে রাজ্যভাগের বিষয়টা আলোচনা হয়েছে। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় একবার বিমল গুরুং, একবার অনিত থাপা এইসব বলতে বলতে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অনিত থাপারা তাদের নাকি খুব নিকটতম বন্ধু। এখন কারা নিকটতম কারা দূরতম সে তো বোঝা বড় মুশকিল, কারণ এই গত 1-2 বছরের রাজনীতিকে আমরা দেখতে অভ্যস্ত হয়েছি। তৃণমূলে থাকলে বলে আমরা আলাদা রাজ্য চাই না, বিজেপিতে গেলে বলে আলাদা রাজ্য চাই, আবার বিজেপিতে থাকাকালীন দিলীপ ঘোষ এক কথা বলে, কেন্দ্রীয় নেতারা আর এক কথা বলে। বেশ। কলকাতায় বিমল গুরুং না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আপনি ভুল বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অখণ্ড ভারত, অখণ্ড বাংলাদেশ শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যখন গোর্খাল্যান্ডের কথা বলে তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ, আবার পাহাড়ে উঠে বিমল গুরুং আরেক কথা বলে। আর শতরূপা দেবী হয়তো ভুলে গেছেন বিজেপির সাংসদ, বিজেপি মানে শিলিগুড়ি লোকসভা কেন্দ্রের, আর উল্টো দিকে আপনার যতগুলো বিধানসভা আছে সেগুলো সবটাই কিন্তু বিজেপি জিতেছে। স্বাভাবিকভাবেই দার্জিলিং পাহাড়ের যে উন্নয়নের প্রশ্নে সেখানে বিজেপি তার কাঁধ থেকে তার দায়ভার ঝেড়ে ফেলতে পারে না। বেশ, বিজেপি কাছ থেকে দায়ভার ঝেড়ে ফেলতে পারে না, এখনো পর্যন্ত যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে। আজকের মূল প্রশ্ন, ব্রহ্মাস্ত্র, আজকের ব্রহ্মাস্ত্র। রাজ্যের শাসক তৃণমূল আর পাহাড়ের দায় তাহলে বিজেপির? আমি এটার ভিত্তিতে প্রত্যেকের কাছে 30 সেকেন্ডে উত্তর চাইবো। আমি প্রথম শুরু করব অনিন্দ্যবাবুর কাছ থেকে। রাজ্যের শাসক তৃণমূল আর পাহাড়ে অনুন্নয়ন, অশান্তি, যাবতীয় সবকিছুর দায় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের?
না না একদমই নয়। আমি অনির্বাণ ব্যাপারটা বলি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে পাহাড়ে গেছিলেন সেই সময় বিমল গুরুং এবং তার কিছু লোকজন তারা প্রচন্ড পরিমাণ অশান্তি করেছিল এবং পাহাড় জ্বালিয়ে দিয়েছিলেন। তারা পাহাড়ে শান্তি চাইছিলেন না। প্রসঙ্গটা কি জানেন তো? প্রসঙ্গটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন, পাহাড়কে কোনোভাবে ভাগ করা যাবে না। যে অনিন্দ্যবাবু, প্রসঙ্গটা হচ্ছে এইটা, তখন বিমল গুরুং অশান্তি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব চেয়েছিলেন বলে। আজকে বিমল গুরুং চুপ, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব চাইছেন। আমি কৌস্তব বাবুর কাছে আসি, সময় শেষ। কৌস্তব বাবু, ব্রহ্মাস্ত্রের প্রশ্ন ছিল আমার। কৌস্তব বাবু, একটু আগে তৃণমূলের যিনি আছেন বলছিলেন না যে বিজেপি সেই সময় বিমল গুরুংকে শেল্টার দিয়েছিল, তা এখন কে শেল্টার দিচ্ছে? যে লোকটার মাথার উপরে 126 খানা মামলা ঝুলছিল, সেডিশনের চার্জেস থেকে শুরু করে তার মধ্যে 14 খানা এনআইএ ইনভেস্টিগেশন করছে, স্টেটের সিআইডি ইনভেস্টিগেশন করছে, একজন পুলিশ অফিসারের প্রাণ চলে গেল, তাকে নিয়ে কত বড় বড় ডায়লগ দেখলাম সেই সময় আমরা তৃণমূল নেতাদের। তো এখন বর্তমানে বিমল গুরুংকে শেল্টার কে দিচ্ছে? এতগুলো ক্রিমিনাল কেসেস থাকা সত্ত্বেও পুলিশ প্রোটেকশন কে দিচ্ছে? এই ধরনের এই হিপোক্রেসি, এটা তৃণমূলের থেকে সৈকত বাবুর কাছে আসবো। সৈকত বাবু 2011 আগে স্বায়ত্ত শাসনের প্রশ্নে আমরাই পাহাড়কে গুরুত্ব দিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এসে গোর্খাল্যান্ড শব্দ যুক্ত করে দিয়ে রাজ্য ভাগের যে ভাবাবেগ তাকে উস্কানি দিয়েছে, আগুন জ্বালিয়েছে। আর বিজেপি এতগুলো এমপি এমএলএ পাওয়ার পর পশ্চিমবাংলায় পাহাড়ের লোকেদের সেন্টিমেন্টকে নিয়ে ছেলেখেলা করেছে। স্বাভাবিকভাবেই পাহাড়ের এমপি এমএলএ বিজেপি আর সরকার তৃণমূলের, দুই সরকারই পাহাড়ের মানুষের সঙ্গে বেইমানি করেছে। আমরা বলছি গরিব মানুষ, পাহাড়ের উন্নয়ন, গরিব মানুষের উন্নয়ন, বেকারদের হাতে কাজ। বেশ, আমি শতরূপার কাছে যাবো একেবারে শেষ। শতরূপা, পাহাড়ে রাস্তা খারাপ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়, পাহাড়ে পানীয় জল এখনো পৌঁছয়নি। সাংসদ বিধায়করা সব দায় ঝেড়ে ফেলতে পারেন কি? তারা তো অন্তত বিজেপির প্রতিনিধি। অনির্বাণ, প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করে দিই। অনিন্দ্যবাবু তো চিৎকার করছিলেন আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। আমার ছেলে আপাতত স্কুলে পড়ে না, আমার ছেলে গ্র্যাজুয়েট হয়ে গেছে, এই জন্য গত 3 বছর সে ব্যাঙ্গালোর আছে। তা সত্ত্বেও পাহাড়ের খবর তো আমি জানি, ব্যক্তিগতভাবেই জানি। আচ্ছা, ব্রহ্মাস্ত্রের প্রশ্ন যে না, কেন্দ্রীয় সরকার একেবারে আবার বাজে কথা বলে। আমি নাকি ডিবেট জানি না, আপনি তো জানেন, চুপ করে থাকুন তাহলে। আমি তো মেনে নিচ্ছি আমি কিছু জানি না, আপনি জানেন, চুপ করে থাকুন। ইস্যু যেটা তোমার ব্রহ্মাস্ত্র বা অনির্বাণ, ওই দেখো কথা বলে যায়। অনিন্দ্যবাবু প্লিজ শতরূপাকে শেষ করতে দিন। সময় বলেছেন, শতরূপাকে শেষ করতে দিন প্লিজ। শতরূপা প্লিজ শেষ করুন। হ্যাঁ অনির্বাণ, কেন্দ্রীয় সরকার এক মুহূর্তের জন্য দায় এড়ায়নি এবং দায় এড়াবেও না। যা যা করণীয়, এত ফেডারেল স্ট্রাকচার বলে মাননীয় চিৎকার করেন যে বেসিক ইন্টারফিয়ার করলে তখন ওই ফেডারেল স্ট্রাকচার ধরে নিয়ে যাচ্ছে। ওরা নাকি হই করে জিতেছে বলে কেন্দ্রীয় সরকার কোনো হেল্প করছে না। কেন্দ্রীয় সরকার যথাযথ হেল্প করে যাবে এবং করবেও। আজকে হাইওয়ে, পাহাড়ের হাইওয়ে, সেন্ট্রাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে যে কটা আছে, যা যা আমাদের করণীয় ফ্রম দ্য সেন্ট্রাল লেভেল, প্রত্যেকটা আমরা করে যাচ্ছি, করবো। শেষ করতে পারি। কেন্দ্র রাজ্য নির্বিশেষে ত্রিপাক্ষিক চুক্তিটা তো সবাই মিলেই হয়েছিল, তাই সেই ত্রিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে এদেশের সংবিধানে পাকাপাকিভাবে ঠাঁই করে নেওয়া জিটিএ, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, তার ভোটটা অন্তত সময় হোক। 3 বছর ডিউ রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভোট করবেন, খুব ভালো কথা। পাহাড়ের উন্নয়নের ক্ষেত্রে অন্তত তাহলে কাউকে একটা দায়িত্বশীল বলে ভাবা যায়। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ভোটের দিকে এই মুহূর্তে বোধহয় পাহাড়বাসী দাঁড়িয়ে আছেন, তার কারণ জল থেকে রাস্তা প্রাথমিক দায়টা তারা অস্বীকার করতে পারেন না। আজকে এখানে শেষ করছি অগ্নিবাণের বিতর্ক পর্ব। ফিরে আসছে একটা ছোট বিরতির পর ব্রেকিং খবরগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে সব থেকে বড় যে ব্রেকিং খবরে চোখ রাখবো, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা নয় এবং এর মাধ্যমে কোনোভাবেই চিকিৎসার সুযোগ যাতে সংকুচিত না হয় তার জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলেই স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দেওয়া হবে। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সচিন। কথা বলবো তোমার সঙ্গে, জানতে চাইবো তোমার কাছ থেকে এই সম্পর্কে, এই নির্দেশিকা সম্পর্কে বিস্তারিতভাবে।
দেখো, ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে, যে নির্দেশিকায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এবার থেকে হাসপাতালে যদি কোনো রোগী ভর্তি হতে যান বা কোনো পরিষেবা নিতে যান ডায়াগনস্টিকের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পরিষেবার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই প্রয়োজন, এবং সেই কার্ড যদি না থাকে তাহলে নির্দিষ্ট যে কিয়ক্স থাকবে হাসপাতালে, সেই কিয়ক্স থেকে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দিয়ে তারপরে কিন্তু সেই রোগীকে পরিষেবা দেওয়া হবে। এবং এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি রয়েছে যে যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে তাহলে কি তিনি সত্যি পরিষেবা পাবেন না। যার ইএসআই কার্ড রয়েছে বা অন্যান্য রাজ্য সরকারের অধীনে যে স্বাস্থ্যের যে কার্ডগুলি রয়েছে বা যে স্বাস্থ্য সংক্রান্ত যে কার্ডগুলি রয়েছে, সেই কার্ডগুলো ব্যবহার করেও কিন্তু তিনি পরিষেবা পেতে পারেন। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যেটি মেনশন করা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু প্রত্যেক রোগীকে ডায়াগনস্টিকের ক্ষেত্রে বা ভর্তি হওয়ার ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে সরকারি হাসপাতালে পরিষেবা নেওয়ার ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডকে মাস্ট করে দেওয়া হলো। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড ধন্যবাদ সচিন। এই মুহূর্তে চিকিৎসক মানস গুমটা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, কথা বলবো মানস বাবুর সঙ্গে। মানস বাবু, এক কথায় বলতে গেলে সাধারণ মানুষকে বিপুল পরিমাণে এক কথায় সবাইকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় নিয়ে আসা মানে কোথাও একটা সরকারিভাবে চিকিৎসার দায়িত্বটাকে স্বীকার করে নেওয়া, নিশ্চিতভাবে ভালো পদক্ষেপ। কি মনে করছেন আপনি চিকিৎসক হিসেবে? দেখুন, এটা তো আমাদের আশঙ্কা যেটা ছিল সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে। যখন আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী কার্ড চালু করা হয় তখন থেকে আমি, আমাদের চিকিৎসক সমাজ এবং আমাদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ বারবার আমরা বলে আসছিলাম যে এইভাবে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে বকলমে বিমার হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখলাম যে এখন এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যেটা হচ্ছে সেটা প্রায় তাই। এবং সরকারি কোষাগার সরাসরি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কাজে না লাগিয়ে সেটা বিমা কোম্পানির হাতে তুলে দেওয়া হলো, এক। আর দুই হচ্ছে আমাদের নানা রকম প্রশ্ন যে এই স্বাস্থ্যসাথী কার্ড তো মাত্র 5 লাখ টাকা 1 বছরের জন্য এবং সেটা গোটা পরিবারের জন্য। তা এবার যদি মানুষের কোনো কারণে এই কার্ডের টাকা শেষ হয়ে যায় তাহলে তারা সারা বছর ধরে কি চিকিৎসা পাবে? কারণ তাদের অধিকারটাই তো চলে যাবে হাসপাতালে ভর্তি হওয়ার। এটা গেল এক। দুই হচ্ছে যে যদি আমার কোনো চিকিৎসাতে 5 লাখের বেশি আমার কোনো কারণে ব্যয় হয় তাহলে এই অতিরিক্ত টাকাটা তারা হচ্ছে কোথা থেকে পাবে? আর 3 নম্বর হচ্ছে বেসরকারি ক্ষেত্রে যেভাবে প্যাকেজ করে দেওয়া হয়েছে, এই প্যাকেজের বাইরেও তো অসংখ্য রোগ আছে। তাহলে কি মানুষ বেসরকারি ক্ষেত্রে সেই প্যাকেজের বাইরে যে রোগ আছে সেই রোগগুলো চিকিৎসাটা করতে পারবে না? তাহলে তারা সেই চিকিৎসাটা কোথায় করবে? সেটা তো সরকারি হাসপাতালেও আর কোনো সম্ভব হবে না। মূলত যেটা হলো যে এর মাধ্যমে সরকারি স্বাস্থ্য থেকে হচ্ছে সরকার তার হাত তুলে নিল, এক। দুই হচ্ছে সরকারি কোষাগার বিমা কোম্পানির হাতে তুলে দেওয়া হলো, মানুষকে বিভ্রান্ত করে বিমার হাতে পুরো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা চলে গেল। এবং যেটা হলো যে মানে আখেরে মানুষের কাছে মানুষ আর ভবিষ্যতে কোনোদিনই তার স্বাস্থ্য আর সরকারের কাছে চাইতে পারবে না, তাকে স্বাস্থ্য চাইতে গেলে। ধন্যবাদ মানসবাবু। মানস গুমটা, চিকিৎসক মানস গুমটা আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে নিউজ রুম থেকে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে রয়েছেন। নিউজ রুম থেকে কথা বলবো, সরাসরি ময়ূকের কাছে যাব। ময়ূক, আমরা শুনলাম মানস গুমটা কি বলছেন, চিকিৎসক মহল তাহলে দ্বিধাবিভক্ত নাকি তারা এক কথায় রাজ্য সরকারের এই উদ্যোগকে সমর্থন করতে পারছেন না? দেখো, এই মুহূর্তে যে নোটিফিকেশনটা আমাদের কাছে, অ্যাডভাইজারিটা যেটা এসছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, স্বাস্থ্য ভবন থেকে যে অ্যাডভাইজারিটা এসছে, সেটা তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট যেগুলো আছে সেইগুলো গোটা রাজ্যের মানুষ এতক্ষণে জেনে গেছেন আমাদের যে সম্প্রচার সেখান থেকে। 3য় নম্বর এবং 4র্থ নম্বর পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট অনির্বাণ, কারণ কি এখানে খুব স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যাতে করে কোনো প্যানিক না হয়। সমালোচনা হতে পারে বা এই নিয়ে টকিং পয়েন্ট হতে পারে, কিন্তু 4 নম্বর যে পয়েন্টটা, সেই পয়েন্টে লেখা আছে যে যদি কোনো ব্যক্তির হেলথ কার্ড না থাকে রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের, সিজিএইচএস তুমি জানো সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিস, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ সার্ভিস, বা ইএসআই কার্ড, এই ধরনের কার্ড যদি না থাকে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দায় বাড়লো। সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ যারা এই মুহূর্তে, খুব ভালো করে শুনে নিন, যারা এই মুহূর্তে যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই, ইএসআই কার্ড নেই, তাদেরকে হাসপাতালে গিয়ে যখন টিকিট করাবেন আপনারা, যখন অ্যাডমিট করাবেন আপনারা, তখন বলতে হবে, ডিক্লেয়ার করতে হবে যে স্বাস্থ্যসাথী কার্ড নেই। অবিলম্বে স্বাস্থ্যসাথী কার্ড করার দায়িত্ব নেবে হাসপাতাল কর্তৃপক্ষ। অনির্বাণ, অর্থাৎ ময়ূক, হাসপাতাল কর্তৃপক্ষের ক্ষেত্রে মানে যারা চিকিৎসক হয়তো সরাসরি নন কিন্তু চিকিৎসক কর্মী, তাদেরও আরও কিছু ক্ল্যারিক্যাল কাজের প্রভিশন বাড়লো। সব মিলিয়ে ব্যবস্থাটা কি সুগম হলো না দুর্গম হলো মানুষের পক্ষে আরো?
বিতর্ক থাকছেই ডাক্তারদের, চিকিৎসকদের এবং যারা হেলথ ফিলোসফার্স আছেন তাদের কথাবার্তা আমরা তো শুনছি, কিন্তু আরেকটা পার্ট যেটা স্বাস্থ্য দপ্তর যে কথাটা বলছে অ্যাডভাইজারিতে, সেটা হচ্ছে এক্সটেনশন অফ স্বাস্থ্যসাথী স্কিম টুয়ার্ডস ইউনিভার্সালাইজেশন অফ হেলথ প্রোটেকশন। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডকে তারা চেষ্টা করছেন গোটা রাজ্যবাসীর মধ্যে ছড়িয়ে দিতে, এবং গোটা রাজ্যবাসীর খুব স্পষ্ট করে উল্লেখ করা আছে যে তাদের স্বাস্থ্য দপ্তরের মনে হচ্ছে প্রায় 2.5 কোটি ফ্যামিলি তারা স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে, তারা স্বাস্থ্যসাথী প্রকল্পে আওতাভুক্ত, এবং ইট ইজ এক্সপেক্টেড দ্যাট মোস্ট অফ দ্য রেসিডেন্টস ইদার হ্যাভ স্বাস্থ্যসাথী, CGHS, WBHS, ID or ESIC কার্ড। অর্থাৎ তারা মনে করছেন, ধরে নিচ্ছেন যে সংখ্যাগরিষ্ঠ যে শতাংশ আছে তাদের কোনো না কোনো ধরনের স্বাস্থ্য কার্ড আছে, হেলথ স্বাস্থ্য কার্ড আছে, যাদের নেই। ময়ূক আমাদের সঙ্গে থাকো চিকিৎসক অরিন্দম বিশ্বাস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো অরিন্দম বাবুর সঙ্গে। অরিন্দম বাবু, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা নয়, এবং যদি অন্য কোনো কার্ড নিয়েও সরকারি হাসপাতালে কেউ আসেন চিকিৎসা করতে, ESI বা এরকম ধরনের কার্ড, তাহলে নিশ্চিতভাবে চিকিৎসার সুযোগ পাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে স্বাস্থ্যসাথী কার্ডটাও করিয়ে দেওয়া হবে। এক কথায় ইউনিভার্সাল, অর্থাৎ সার্বিক, সর্বজনীন করা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডকে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, একটা কথা, সবার স্বাস্থ্যসাথী কার্ড এখনো নেই, কয়েকজন হয়েছে, বেশ কিছু জন পায়নি, বয়স্ক লোকরা আছে যারা গিয়ে ছবি তুলতে পারেনি। সেই ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে, তাহলে সরকারি চিকিৎসা পাবে। এটা একদম ভুল ধারণা, এবং আমার বক্তব্য হচ্ছে ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে পরিবর্তন করতে হবে। সরকারি চিকিৎসা সবার জন্য দেওয়া উচিত এবং সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। এই করে স্বাস্থ্যসাথী কার্ডটাই সবার আসেনি, সেখানে স্বাস্থ্যসাথী কার্ডে ভুল আছে। স্বাস্থ্যসাথী কার্ড থাকবে, যদি থাকে তাহলে চিকিৎসা হবে, তাহলে চিকিৎসা হবে না। এই সিদ্ধান্ত আমার মনে হয় ভ্রান্ত, এটা মানুষকে আরো বিপদে ফেলবে। দুজন চিকিৎসকের সঙ্গে কথা বললাম, ধন্যবাদ ডক্টর বিশ্বাস। দুজন চিকিৎসকের সঙ্গে আমরা কথা বললাম, ডক্টর অরিন্দম বিশ্বাস এবং ডক্টর মানুষ গুপ্তা। ময়ূক, আপাতত তোমাকেও ধন্যবাদ। এক কথা, এখনো পর্যন্ত চিকিৎসক মহলের দিক থেকে খুব পজিটিভলি, অর্থাৎ সদর্থকভাবে এই পদক্ষেপে দেখা হচ্ছে না। যদিও স্বাস্থ্যসাথী কার্ডকে বাধ্যতামূলক করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য। ছোট বিরতির সময়, যে বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য সমস্ত ব্রেকিং খবরগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। আরো একবার ব্রেকিং নিউজে ফিরে এলাম। অনির্বাণের অগ্নিবাণে এই মুহূর্তে যে ব্রেকিং খবরে চোখ রাখবো, আরিয়ান খানের জামিনের মামলার শুনানি পিছিয়ে গেল, আগামী কাল হবে শুনানি। বিস্তারিত জানবো এই মুহূর্তে। নিউজ রুম থেকে সমন্বিতা রয়েছেন আমার সঙ্গে। সমন্বিতা, জানতে চাইবো আরিয়ান খানের জামিন মামলার শুনানি সম্পর্কে। দেখো, একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে এই মুহূর্তে লড়াইটা কিন্তু ভীষণভাবে জমে উঠেছে এনসিপি বনাম মুকুল রোহতগির মধ্যে। মুকুল রোহতগি আজকে ঢোকার মুখেই কিন্তু মজা করে শুরু করেন এনসিপির সঙ্গে, যে এত লোক জমা হয়ে গেছে কোর্টের বাইরে, আমরাই তো ঢুকতে পারছিলাম না কোর্টরুমের মধ্যে। অর্থাৎ কোথাও এনসিপিকে খোঁচা দেয় যে আরিয়ান খানের যে প্রভাবশালী তত্ত্ব এনসিপি দাঁড় করাতে চাইছে, সেটা কিন্তু আরিয়ান খানের জন্য নয়, আরিয়ান খানের বাবা মার স্টারডামের জন্য, সেই কথা উল্লেখ করেন মুকুল রোহতগি। এবং একই সঙ্গে তিনি বলেন যে কোনোভাবেই আরিয়ান খানকে এই মামলায় জড়ানো যায় না, সম্পূর্ণ ভুল মামলা। আবারও বলছি, ভুল মামলা করা হয়েছে, তার আগেনস্টে ভুল অভিযোগ আনা হয়েছে, কারণ না তার মেডিকেল রিপোর্টে ড্রাগ পাওয়া গিয়েছে এবং না তো তার কাছ থেকে ড্রাগ কোনোভাবে মিলেছে, তার কাছে না সে কনজিউম করেছে, না সে সংগ্রহ করেছে, এমন কিচ্ছু পাওয়া যায়নি। এনসিপি শুধুমাত্র কতগুলো কথোপকথনের উপর বেস করছে, যেটাও এখনকার নয়, 2018, 19, 20 কথোপকথন, যার উপর বেস করে আটকাচ্ছে। আরবাজ মার্চেন্টের কেস নিয়ে কিছু বলতে চাননি মুকুল রোহতগি। তার বক্তব্য, আরবাজ তো আরিয়ানের বন্ধু, কিন্তু আরবাজের কাজের দায় তো আর আরিয়ানের উপর আসে না। মুকুল রোহতগি জোর সওয়াল করেন। এখানে আরেকটা বিষয় আমি বলতে চাইবো অনির্বাণ, এই কেসে কিন্তু একজন জামিন পেলেন। একজন জামিন যখন পেলেন, তখন কিন্তু মনে করা হচ্ছে, তার নাম যেরকমটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত, মনীষ রাজগড়িয়া এই একই কেসে ধৃত ছিলেন। মনীষ রাজগড়িয়া জামিন পেয়ে গেছেন এবং মনে করা হচ্ছে এই শুনানিটা কাল পর্যন্ত তো পাঠিয়ে দেওয়া হয়েছে, কালকে শুনানি হবে। সেক্ষেত্রে মনীষ রাজগড়িয়া জামিন পেয়ে যাওয়াটা কিন্তু এক্ষেত্রে বড় কারণ হতে পারে, বড় একটা বিষয় হতে পারে সওয়ালের ক্ষেত্রে। কারণ বারবার মুকুল রোহতগি বলছেন যে 27A কিন্তু আনা হয়নি আরিয়ানের ক্ষেত্রে। 27A হচ্ছে বড় অ্যামাউন্টের ড্রাগ, যদি কোনোভাবে পাচার করা হয় তাহলে 27A আনা হয়। সেক্ষেত্রে 27A যখন আনা হয়নি, অল্প পরিমাণে
ড্রাগ যদি সঙ্গে থাকেও সেক্ষেত্রেও কি এইভাবে এতদিন আটকে রাখা যায়, এই সওয়াল করেছেন মুকুল রোহতগি কোর্টরুমে। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ সমর্থিত। সরাসরি সমর্থিতার কাছ থেকে শুনছিলাম আরিয়ান খানের জামিনের মামলার শুনানি যেভাবে স্থগিত হয়ে গেছে আগামীকাল পর্যন্ত। তবে আজকে দুজনের জামিনের পরিপ্রেক্ষিতে আগামীকাল আরিয়ান খানের জামিনের মামলার শুনানির ক্ষেত্রে নিশ্চিতভাবে নজর থাকবে। তার কারণ যে দুজন জামিন পেয়েছেন তাদের বিষয়টিও রেফার হতে পারে, এমনটাই মনে করছে আইনজীবী মহলের একাংশ। চোখ রাখবো পরবর্তী খবরে। আলাপন বন্দ্যোপাধ্যায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। 28শে মে প্রধানমন্ত্রীর বৈঠকে তার অনুপস্থিতি ঘিরে তাকে যেভাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার যেভাবে জবাবদিহি করা হয়েছিল এবং কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এই সম্পর্কে তাকে এক কথায় শোকজ করা হয়েছিল বলা যেতে পারে। সেই মামলা চলছিল কলকাতায়। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ঈশান দেবের সঙ্গে কথা বলে। কলকাতা থেকে দিল্লিতে মামলা স্থানান্তরের পরিপ্রেক্ষিতে এবার ক্যাটের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে, সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ঈশান দেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। তার আগে শুনে নেব এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য। এটা না করলে তো উপায় ছিল না। ইনকোয়ারি অফিসার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, ডিসিপ্লিনারি অ্যাকশন। আমার চোখের সামনে প্রধানমন্ত্রীকে যেভাবে একজন আইএএস অফিসার অপমান করেছেন কলাইকুণ্ডাতে, আইন মেনে শাস্তি হওয়া উচিত। আমি আই উইটনেস, অতএব এটা অন্য কারো কাছে বলার উপায় নেই। আইনের আশ্রয় নিতে পারে, বিচার ব্যবস্থা একটু দীর্ঘায়িত হবে, কিন্তু আলটিমেটলি এক্সাম্পল হবে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে বিজেপির তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অত্যন্ত আক্রমণাত্মক। কিন্তু 28শে মে প্রধানমন্ত্রী পর্যালোচনা বৈঠকে অনুপস্থিতি নিয়ে যে তরজা এবং যার পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দ্বারস্থ হন আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তার প্রিন্সিপাল বেঞ্চের যে নির্দেশ কলকাতা থেকে মামলা দিল্লিতে স্থানান্তরের, সেই নির্দেশের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টে আলাপন বন্দ্যোপাধ্যায়। ঈশান দেব, তোমার কাছ থেকে জানতে চাইব এই সম্পর্কে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে গত 28শে মে ডেকে পাঠানো হয়েছিল ডিওপিটির তরফ থেকে এবং দিল্লিতে তাকে জয়েন করতে বলা হয়েছিল। তুমি জানো সেই চিঠি রিপাবলিক বাংলায় সবার আগে দর্শকদের সামনে এনেছিল। সেই চিঠি কিন্তু আমরা দেখাচ্ছি। গত 28শে মে আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই চিঠি পাঠিয়ে রাজ্যের মুখ্য সচিব পদ থেকে তাকে সরিয়ে তাকে দিল্লিতে যোগ দিতে বলা হচ্ছে কাজে। এই চিঠির মাধ্যমে কেন্দ্রীয় সরকার বলেছিল, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন্দ্রীয় সরকারের সেই নির্দেশ মানেননি এবং সেখানে কাজে যোগ দেননি। এরপরে গত 16ই জুন তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিওর শুরু হয় এবং সেই চিঠিও আমরা দেখাবো। এই চিঠিও কিন্তু আমরাই সবার আগে দর্শকদের সামনে এনেছিলাম। এই চিঠির মাধ্যমে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে আইএএস ক্যাডার হওয়া সত্ত্বেও, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি ক্যাডার হওয়া সত্ত্বেও তাকে যখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে দিল্লিতে কাজে যোগ দিতে, তখন সেই নির্দেশ অগ্রাহ্য করে তিনি কি করে থেকে গেলেন, তিনি কেন কাজে যোগ দিলেন না। এবং সেই কারণেই গত 16ই জুন এই চিঠিটি পাঠিয়ে বলা হয় যে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিওর বা ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু তখনই একটি রাজনৈতিক বিতর্ক উঠে এসেছিল। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো সরকারি কর্তাকে, প্রশাসনিক কর্তাকে, আমলাকে দিল্লির সঙ্গে কোঅপারেট করতে দেন না, এমন একটা অভিযোগ বারবার ওঠে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের কাছে নথি স্বীকার করেই আলাপন বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কাজে যোগ দেননি, এমন অভিযোগ সে সময় উঠে আসে। বিষয়টা কিন্তু সেখানেই থামেনি। আলাপন বন্দ্যোপাধ্যায় ওই ডিপার্টমেন্টাল এনকোয়ারির বিরুদ্ধে ক্যাটের দ্বারস্থ হন, কিন্তু তিনি ক্যাটের কলকাতা বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এবং তারপরে ক্যাটের তরফ থেকে, ডিওপিটির তরফ থেকে আবার ক্যাটে আবেদন করা হয় যে কলকাতা বেঞ্চে নয়, দিল্লিতে প্রিন্সিপাল বেঞ্চে যেন এই মামলার শুনানি হয় এবং প্রিন্সিপাল বেঞ্চ কিন্তু সেই আবেদনে সাড়া দিয়ে মামলাটিকে দিল্লিতে স্থানান্তরিত করে। সেই নির্দেশের বিরুদ্ধে আবার আলাপন বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং তিনি আবেদন জানালেন যে দিল্লিতে নয়, এই মামলার শুনানি কলকাতাতেই হোক। এখন কলকাতা হাইকোর্টের শুনানির পরেই কিন্তু স্পষ্ট হবে যে বিষয়টি কোন দিকে যেতে চলেছে, কারণ ডিওপিটির দাবি যে বিষয়টি যেহেতু দিল্লি কেন্দ্রিক, যেহেতু কেন্দ্রীয় সরকারের নির্দেশের প্রেক্ষিতে পুরো ঘটনা, সেহেতু বিষয়টির শুনানি দিল্লিতে হওয়া উচিত, কিন্তু আলাপন বাবুর দাবি বিষয়টির শুনানি কলকাতায় হওয়া উচিত। এখন হাইকোর্টের রায় থেকে আমাদের প্রতিনিধি ঈশান দেবের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের সঙ্গে। এই মুহূর্তে পরবর্তী যে ব্রেকিং খবরে চোখ রাখবো, উত্তরাখণ্ডে ট্রেকিং এ যাওয়া আরো 3 পর্যটকের দেহ উদ্ধার হলো, পরিবার দেহ শনাক্ত করেছে। চোখ রাখবো সেই খবরে। উত্তরাখণ্ডে ট্রেকিং এ যাওয়া আরো 3 পর্যটকের দেহ উদ্ধার, দেহ শনাক্ত করেছে পরিবার।
পরবর্তী খবরে চোখ রাখবো, ইতিমধ্যে গোয়া পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। চোখ রাখবো সেই খবরে। গোয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে আগামীকাল আমরা জানি, এবং সেই উপলক্ষে, সেই কর্মসূচি উপলক্ষে গোয়ায় পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে গোয়া থেকে আমাদের প্রতিনিধি বিশাখা, সরাসরি রয়েছেন। বিশাখা, তৃণমূল কংগ্রেসের তরফে কি ধরনের প্রস্তুতি আগামীকালে কর্মসূচি নিয়ে? ইতিমধ্যেই তারা তাদের কর্মসূচিতে বাধা পাচ্ছেন বলে বারবার অভিযোগ এনেছেন, রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। এখনো পর্যন্ত কালকের কর্মসূচি পালন করার বিষয়ে তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ মনে হচ্ছে? অনির্বাণ, আমরা ইতিমধ্যেই যেটা দেখেছি যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি পাঞ্জিমে, সেখানে গোয়ার তৃণমূল কংগ্রেসের অফিস, এবং সেটা কিন্তু দশেরা দিন এই গোয়ার তৃণমূল কংগ্রেসের অফিস অর্থাৎ পার্টি অফিসটি তৈরি হয়েছে। এবং আমরা এখানে এসে যখন দেখতে পাচ্ছি একেবারে পশ্চিমবঙ্গের মতো করেই যেন এখানে মনে হচ্ছে গোয়ার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আমরা দেখতে পাচ্ছি। এবং এই অফিসেই কিন্তু এখনও পর্যন্ত ভেতরে ডেরেক ওব্রায়ান রয়েছেন, প্রচণ্ড ব্যস্ত, এবং আইপ্যাকের সমস্ত কর্মীদের নিয়ে তারা কাজ করছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা। এবং যেমনটা তুমি বললে যে আজকে গভর্নরের কাছে অর্থাৎ রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বাবুল সুপ্রিয়, সৌগত রায় সহ অন্যান্যরা, এবং তার সঙ্গে তারা কিন্তু এই মুহূর্তে কলকাতায় ফিরে গিয়েছেন। আবার তারা আসতে পারেন 28 তারিখ, যখন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন। তিনি 29 তারিখে তার প্রোগ্রাম রয়েছে, 28 তারিখে প্রোগ্রাম রয়েছে। এবং তারই মধ্যে অনির্বাণ, যেটা সব থেকে বড় বিষয়, তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বিজেপির তরফ থেকে আমরা সেই ছবিও তুলেছি, আমরা সেই ছবিও দেখিয়েছি, যেখানে ধন্যবাদ বিশাখা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশাখার সঙ্গে, গোয়া থেকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। অনির্বাণের অগ্নিবাদ এখানেই শেষ করছে, এরপর চোখ রাখুন সোজাসুজি শোনা।